আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আ অর্থায়নের সূচনা যে চ্যাপ্টারে গত ২ লেকচার আলোচনা করা হয়েছে, সেই আলোচনার উপরে বেস করে আজকে সৃজনশীল প্রশ্নগুলোর আ সমাধান নিয়ে কথা বলব। তো আমরা আগেই অলরেডি ডিসকাস করে ফেলেছি অর্থায়নের ডেফিনিশন, অর্থায়নের কার্যাবলী, সিদ্ধান্ত, নীতিমালা এবং আম উম অর্থায়নের লক্ষ্য অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ, সম্পদ সর্বাধিকরণ ও সামাজিক দায়বদ্ধতা। আজকে আমরা খেয়াল করব এখান থেকে সৃজনশীলগুলা কিভাবে সলভ করতে হয়। তো সৃজনশীল সলভ করার আগে আমি একটা কথা বলব যে একটা কোয়েশ্চেন পড়ে আমরা যদি কিওয়ার্ডসটা ফাইন্ড আউট করে ফেলতে পারি, তাহলে আমাদের সৃজনশীলটা সলভ করতে অনেক বেশি ইজি হবে। তো আমি সৃজনশীল সলভ করার পাশাপাশি ওই ওয়েটা নিয়ে বা ওই টেকনিকটা নিয়ে একটু কথা বলব। জাস্ট তোমরা একটু ফোকাস করবা। এটা খুব কঠিন কিছু না। একটু ফোকাস করলে ইনশাআল্লাহ ইজিয়ার হয়ে যাবে কোয়েশ্চেন গুলা। তো এক্ষেত্রে আমি যেটা করব, আমি আগে আ কোয়েশ্চেন এর চেয়ে আগে এর কোয়েশ্চেন বলতে আমি সিকিউ এর অংশটুকু মানে উদ্দীপকটা বাদ দিয়ে আমি আগে কোয়েশ্চেন এ চলে যেতে চাচ্ছি। ওকে, আমরা খেয়াল করি এখানে গ তে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত ২ টি প্রকল্প সম্পর্কে মিস্টার সুমন যে সম্ভাবনা যাচাই করেছেন তা অর্থায়নের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? তাহলে আমি আমার কিওয়ার্ডটা পেয়ে গেলাম অর্থায়নের কার্যাবলী রিলেটেড কোয়েশ্চেন। তাহলে আমি যখন উদ্দীপকটা পড়তে যাব, আমার মাথায় কাজ করবে যে যেখানে অর্থায়নের কার্যাবলী রিলেটেড কোনো কিছু পেয়ে যাব, আমার চোখটা ওইখানে আটকায় যাবে এবং আমি ওই অংশটাই আরেকবার পড়ে ডিসিশন নিয়ে নিতে পারবো যে এটা কোন কার্যাবলী। তো যেহেতু অর্থায়নের কার্যাবলীর কথা বলছে, আমি ফার্স্ট এ একটু যেহেতু এটা ১ম কোয়েশ্চেন আমি একটু ভেঙে বলছি। যে আমি তাহলে রিকল করি অর্থায়নের কার্যাবলী ছিল ২ টা। তহবিল সংগ্রহ এবং তহবিল বন্টন। তহবিল সংগ্রহ ছিল ২ ধরনের। একটা হলো বিনিয়োগ, একটা হলো অর্থসংস্থান। তাহলে বিনিয়োগ আমি বুঝবো কি? আমার কি দরকার? কত টাকার দরকার? অর্থসংস্থান আমি বুঝবো কি? ওই টাকাটা আমি কোন উৎস থেকে সংগ্রহ করব? আর তহবিল বন্টন মানে হলো লভ্যাংশ বা সংরক্ষিত আয়। ওকে। সো বিসমিল্লাহ আমরা শুরু করতেছি। এখন আমি উদ্দীপক পড়ে যাব এবং দেখি অর্থায়নের কার্যাবলীর কোন অংশটা ম্যাচ করে। দেখো কি বলা হয়েছে, মিস্টার সুমন প্রভাত লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি তিনি ২ টি প্রকল্পের কথা বিবেচনা করছেন। ফাইন। এখন পর্যন্ত কোনো ইনফরমেশন আমি পাইনি। ২ টি প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৳১,০০,০০০ প্রয়োজন। অর্থাৎ তুমি যে প্রকল্পে বিনিয়োগ করো সেটার জন্য তোমার ৳১,০০,০০০ প্রয়োজন। তাহলে একটু রিকল করো। আমি যখন এই লাইনটা বলেছি প্রাথমিকভাবে ৳১,০০,০০০ প্রয়োজন। তার মানে এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে আমাকে ৳১,০০,০০০। আচ্ছা, তারপরে আমরা আরেকটু সিওর হওয়ার জন্য আরেকটু অংশ পড়ে নেই। ২ টি প্রকল্পই সম আয়যুক্ত। নিম্নে প্রকল্প ২ টি হতে পরবর্তী ৫ বছর যে নিট মুনাফা হবে তা দেয়া হলো। ওকে ফাইন। এখন ১ম কথা, যদি আমি বিনিয়োগের কথা চিন্তা করি, কি কিনতে হবে, কত টাকার কিনতে হবে? তাহলে কি কিনতে হবে? অর্থাৎ প্রকল্পে যেতে হবে। কত টাকা লাগবে? ৳১,০০,০০০ লাগবে। তার মানে আমার বিনিয়োগের কোয়েশ্চেন এর সাথে মিলে গিয়েছে। আমি আরেকটু চিন্তা করে দেখি, এই টাকাটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হবে? মানে অর্থসংস্থান। এই রিলেটেড কোন ইনফরমেশন এখানে দেয়া আছে? আমি আপাতত আমার চোখে এখানে দেখতে পাচ্ছি না যে এই টাকাটা কোথা থেকে কালেক্ট করতে হবে। তার মানে আমি বুঝে গেলাম এটা বিনিয়োগ। ফাইন। আমার এতটুকু অংশ সলভড যে এটা তহবিল সংগ্রহ এবং তহবিল সংগ্রহের আন্ডারে বিনিয়োগ। এখন আমাকে দেখতে হবে এটা কি স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী। আমি 2nd লেকচারে বলেছিলাম যে টাকার পরিমাণ দিয়ে জাজ করার চেয়ে ট্রাই করবা মেয়াদটা দিয়ে জাজ করার জন্য। দেখো এখানেই বলা হয়েছে যে নিম্নে প্রকল্প ২ টি হতে পরবর্তী ৫ বছর যে নিট মুনাফা হবে। তাহলে ৫ বছর এটা কি ১ বছরের কম না বেশি? obviously বোঝা যাচ্ছে ১ বছরের বেশি। সুতরাং এটা দীর্ঘমেয়াদী। তাহলে আমি আমার কোয়েশ্চেনের আনসার কিন্তু পেয়ে গিয়েছি। কোয়েশ্চেনে বলছিল যে আ অর্থায়নে কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? তাহলে আনসারটা কি হবে? তহবিল সংগ্রহ, তহবিল সংগ্রহের আন্ডারে বিনিয়োগ, বিনিয়োগের আন্ডারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটার নাম মূলধন বাজেটিং। দেখো আমার সলিউশনে বলা হয়েছে ১ এর গ তহবিল সংগ্রহ, তহবিল সংগ্রহের আন্ডারে বিনিয়োগ, বিনিয়োগের আন্ডারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগটার নামই হলো মূলধন বাজেটিং। ফাইন, আমরা আমরা ১ এর ঘ তে চলে যাচ্ছি। ঘ তে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত মিস্টার সুমন যদি ফার্মের সম্পদ সর্বাধিকরণ করতে চান তবে কোন প্রকল্প গ্রহণ করা উচিত? আচ্ছা, এখানে দেখো আমি কিওয়ার্ডস কিন্তু কোয়েশ্চেনই পেয়ে গিয়েছি। কারণ বলা হয়েছে যে সম্পদ সর্বাধিকরণ করতে চাইলে কোন প্রকল্প গ্রহণ করতে হবে।
তার মানে অর্থায়নের লক্ষ্য নিয়ে কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে মুনাফা সর্বোচ্চকরণ আসবে, সম্পদ সর্বাধিকরণ আসবে। তাহলে আমি একটু আ সাথে রিকল করে ফেলি যে সম্পদ সর্বাধিকরণ করতে গেলে আমাকে কি মাথায় রাখতে হয়? ৩ টা কারণে এটা অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য। ১ নাম্বার ধারণা স্পষ্ট। ঠিক আছে? এই ধারণা স্পষ্ট যখন এখানে আমি কোয়েশ্চেনে আর কিছু বুঝি না বুঝি আমি কিন্তু কিছু আম ম্যাথমেটিক্যাল ডিজিট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। তাইলে আমি বুঝতে পারলাম যে এখানে থিওরিটিক্যাল এর চেয়ে ম্যাথ বেসড কথা আসবে। তাহলে ধারণা স্পষ্টটা যদি আমি এক সাইডে রাখি, তাহলে বাকি ২ টা আমার জন্য খুব ভাইটাল। কি ছিল? অর্থের সময় মূল্য বিবেচনা করা এবং ঝুঁকি বিবেচনা করা। ওকে ফাইন। আমি একটু রিকল করছি তাহলে। অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আমরা শর্টকাটটা কিভাবে মনে রাখছিলাম? যে কোন প্রকল্প থেকে আমি তাড়াতাড়ি আমার বিনিয়োগের টাকাটা তুলে নিয়ে আসতে পারবো। যেটা থেকে তাড়াতাড়ি তুলে নিয়ে আসতে পারবো আমি সেটাকেই চুজ করব। এবং ঝুঁকির ক্ষেত্রে আমি ট্রিকটা কি বলেছিলাম? যে তাড়াতাড়ি তুলে আনতে পারবো, এটা আমি যেমন মাথায় রাখবো, পাশাপাশি আমি মাথায় রাখবো আমার ওই ম্যাথের মধ্যে কোনো মাইনাস যাতে না থাকে। কারণ মাইনাস থাকা মানে বোঝানো হয় ক্ষতি হইছে এবং যেখানে ক্ষতি হয় তার মানে ওইখানে অটোমেটিক্যালি ঝুঁকি চলে আসে। তাহলে দেখো আমি জাস্ট প্রকল্প ক এর অ্যামাউন্ট গুলা একটু মিলিয়ে দেখছি। আমি হাইলাইটার ইউজ করতেছি বুঝার জন্য। প্রকল্প আম প্র আ সো সরি। প্রকল্প ক তে দেখো, ফার্স্ট এ ছিল ৪০,০০০ ফাইন। এরপরে ছিল -১০,০০০। দেখো আমি যখনই এখানে মাইনাস দেখছি, তাইলে এখানে প্রকল্প ক তে আর না তাকায় আমি আগে প্রকল্প খ তে চলে যাই। কারণ যেহেতু অলরেডি প্রকল্প ক তে মাইনাস আছে, তাহলে আমি আগে দেখি প্রকল্প খ তে কোনো মাইনাস আছে কিনা। না থাকলে ইজি প্রকল্প খ হয়ে যাবে। আর যদি প্রকল্প খ তেও মাইনাস থাকে তখন আমার একটু ক্যালকুলেট করে দেখতে হবে। দেখো প্রকল্প খ তে 20 দেন 20 আচ্ছা তাহলে ২০ কত হয়? ৪০ আর এই ৬০। ৪০ আর ৬০ যোগ করলে কত হয়? ৳১,০০,০০০ আমার এখানে প্রাথমিকভাবে বিনিয়োগের জন্য দরকার ছিল কত? ১,০০,০০০ তাহলে আমার দরকার ছিল ৳১,০০,০০০ আমি অলরেডি প্রকল্প খ তে এই প্রকল্প খ তে আমি ৩ বছরের মধ্যে ৳১,০০,০০০ অলরেডি পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো প্রকল্প খ তে আমার এই টাকাটা তুলতে লাগতেছে ১ বছর, সরি ৩ বছর প্লাস এর মধ্যে কোনো মাইনাস নাই। আর প্রকল্প ক তে যদি যাই আমি ৪০,০০০ দেন -১০ তাহলে থাকলো কত? ৩০,০০০ ৩০ আর ৫০ কত? ৮০,০০০ দেন আবার -৩০ ৮০ থেকে ৩০ গেলে ৫০,০০০ দেন ১,০০,০০০ তার মানে প্রকল্প ক তে এই টাকা তুলতে আমার ৫ বছর লাগবে। যেখানে প্রকল্প খ তে আমি ৩ বছরের মাথায় টাকাটা তুলে আনতে পারতেছি। তাহলে আমার আনসারটা কি হবে? যে এখানে কোয়েশ্চেনটা করছিল যদি ফার্মের সম্পদ সর্বাধিকরণ করতে চায় তবে কোন প্রকল্প গ্রহণ করতে হবে? তাহলে আমার আনসার হবে প্রকল্প খ টা গ্রহণ করতে হবে। কারণ অর্থের সময় মূল্য বিবেচনায় আমি প্রকল্প খ তে ৩ বছরে টাকাটা তুলে আনতে পারছি, আমার বিনিয়োগের টাকাটা। যেখানে প্রকল্প ক তে লাগতেছে ৫ বছর এবং ২ নাম্বার প্রকল্প খ তে প্রকল্প ক এর তুলনায় কম ঝুঁকি বিদ্যমান। দেখো আমাদের আনসারটা কি বলা হয়েছে? প্রকল্প খ কারণ অর্থের সময় মূল্য এবং ঝুঁকি বিবেচনায়। ওকে। আমরা এবার সেকেন্ড কোয়েশ্চেন এ চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা আ আগে আমি কোয়েশ্চেন পড়ার আগে আমি ট্রিকটা কি বলেছি? আমি সরি আমি উদ্দীপক পড়ার আগে কোয়েশ্চেন এ চলে যাব। তাহলে ২ এর গ তে চলে যাচ্ছি। উদ্দীপকে উল্লিখিত জনাব তৌহিদের বিনিয়োগ অর্থায়নের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? দ্যাটস ইট। আমার আর এখানে টেনশন নেয়ার কিছু নেই। আমি আমার ক্লু পেয়ে গিয়েছি যে অর্থায়নের নীতি নিয়ে কথা বলতে হবে। ফাইন তাহলে আমার সাথে মাথায় রিকল করতে হবে অর্থায়নের নীতি কয়টা ছিল? অর্থায়নের নীতি ৩ টা। মুনাফা ও তারল্য নীতি, মুনাফা ও ঝুঁকি নীতি আর হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। এখন মুনাফা ও তারল্য নীতি মানে কোয়েশ্চেনের মধ্যে মুনাফা বা তারল্য রিলেটেড কোনো কথা বলা থাকবে। অর্থাৎ তোমার হাতে কত টাকা আছে বা তুমি বিনিয়োগ করলে কত টাকা মুনাফা পাবা। মুনাফা ও ঝুঁকি বলতে তোমার মুনাফার পরিমাণ দেয়া থাকবে, ঝুঁকির পরিমাণ দেয়া থাকবে। আর পোর্টফোলিও বলতে আমাদের মাথায় কাজ করবে যে একের অধিক জায়গায় বিনিয়োগ করা। ফাইন। এখন আমরা উদ্দীপক পড়ে দেখি। জনাব তৌহিদ একজন বিনিয়োগকারী। তার বিবেচ্য ৪ টি কোম্পানির তথ্যাদি নিম্নরূপ। আচ্ছা এখানে ৪ টা কোম্পানির ইনফরমেশন দেয়া আছে। এবার আমি টেবিলের নিচে একটু ইনফরমেশনটা দেখি। কি বলা হয়েছে? তিনি কোম্পানি ক ও কোম্পানি গ তে বিনিয়োগ করেন। আ আমি এই জায়গাটা ফোকাস করতেছি। আমি এটার পেছনে কারণটা বলছি যে স্টুডেন্টসরা অনেক সময় মিলিয়ে ফেলে। আ
এক স্টুডেন্ট আমাকে একবার বলছিল যে স্যার এখানে তো সে ৪ টা জায়গায় বিনিয়োগ করবে। দেখো এখানে বলা হয়েছিল বিবেচ্য। অর্থাৎ সে এখনো বিনিয়োগ করে নাই। সে এই ৪ টা কোম্পানির ইনফরমেশন কালেক্ট করছে। বাট সে আল্টিমেটলি বিনিয়োগ করছে কোথায়? সে আল্টিমেটলি বিনিয়োগ করছে কোম্পানি ক ও কোম্পানি গ তে। তাহলে এখানে আমার প্রবলেম সলভড। প্রবলেম সলভড কেন? কারণ সে কোম্পানি ক এবং কোম্পানি গ তে বিনিয়োগ করছে। আমার এত পেঁচানোর দরকার নেই। এখানে কয়টা কোম্পানি আছে? ২ টা কোম্পানি। আমরা জানি একের অধিক জায়গায় বিনিয়োগ করলে এটা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। সো যেহেতু সে ২ টা কোম্পানিতে বিনিয়োগ করছে, আমাদের আনসার হবে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। দেখো আমাদের ২ এর গ তে আনসার হইছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। ফাইন, এবার আমি চলে যাচ্ছি ঘ তে। উদ্দীপকে উল্লিখিত কোম্পানি খ এর জন্য প্রদত্ত তথ্য অর্থায়নের যে নীতির সাথে সম্পর্কযুক্ত তাকে সমর্থন করে কি? আচ্ছা, আমি ক্লু পেয়ে গেছি। ১ নাম্বার হইলো আমার নীতি রিলেটেড কথা হবে। এটা যেমন ভাইটাল, পাশাপাশি ভাইটাল হলো কোম্পানি খ। বা তুমি মনে করতে পারো আমি কেন এটা ফোকাস করলাম? দেখো এখানে ইনফরমেশন আছে ৪ টা কোম্পানির। বাট আমাকে কোয়েশ্চেনটা করছে কোম্পানি খ রিলেটেড। তাহলে আমি অর্থায়নের নীতি তো মাথায় রাখবোই। পাশাপাশি কোম্পানি খ কে ফোকাস করে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন এটা কোন নীতি আমি বুঝবো কিভাবে? এখানে কোম্পানির নাম দেয়া। এই জায়গাটায় কি দেয়া আছে? প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার মানে হলো মুনাফা। আর এখানে বলা হয়েছে ঝুঁকি। সো দেখো তোমার কোয়েশ্চেনে মুনাফার পরিমাণ দেয়া আছে, তোমার কোয়েশ্চেনে ঝুঁকি দেয়া আছে। তাহলে আমি আমার বেসিক কনসেপ্ট থেকেই ধরে নিতে পারতেছি এটা হলো মুনাফা ও ঝুঁকি নীতি। তাহলে এখন জাস্ট মুনাফা ও ঝুঁকি নীতি বললে কিন্তু হবে না। কারণ কোয়েশ্চেনটা একটু ট্রিকি। কোয়েশ্চেনটা বলছে যে নীতির সাথে সম্পর্কযুক্ত তাকে সমর্থন করে কি? তাহলে সমর্থনের ব্যাপারটা আসছে। অর্থাৎ আমি বুঝে গেছি এটা মুনাফা ও ঝুঁকি নীতি। বাট আমাকে এখন দেখতে হবে মুনাফা ও ঝুঁকির সাথে এটা ম্যাচ করে কিনা। ওকে ফাইন। আমি এখন একটা কাজ করব। যেহেতু খ রিলেটেড কথা আমি খটাকে কালার করলাম। আমি খটাকে কালার করে আমি খ বাদে বাকি ৩ টা ইনফরমেশন দেখলে আমি বুঝতে পারবো যে খ এর সাথে কোন জায়গায় মিসম্যাচ হচ্ছে কিনা। আচ্ছা, তার আগে আমি একটু বেসিক বলি। মুনাফা ও ঝুঁকি নীতির ক্ষেত্রে আমরা কি জানি? ঝুঁকি যত কম, মুনাফা তত কম, ঝুঁকি যত বেশি, মুনাফা তত বেশি। ফাইন। কোম্পানি ক তে আসো। ঝুঁকির পরিমাণ কি? বেশি। আচ্ছা, তাহলে মুনাফা 18%। আমি কিন্তু বলতে পারতেছি না যে মুনাফাটা এখানে বেশি হইছে। কারণ আমি যখন আরেকটা কম্পেয়ার করব তখন আমি বুঝতে পারবো। তাহলে তাহলে আমি দেখলাম ক তে ঝুঁকি বেশি, ক তে মুনাফার হার 18%। তাহলে আমি এখন খ টাকে বাদ দিয়ে আমি বলছি আগে গ তে যাব। গ তে ঝুঁকিটা বলছে কম। আচ্ছা, আমরা কি জানি? ঝুঁকি যত কম, মুনাফা তত কম। তাহলে এখানে ক তে ঝুঁকি বেশি ছিল, গ তে গিয়ে ঝুঁকিটা কমে গেছে। তাহলে ক তে আয়ের হার যা হবে, গ তে আয়ের হার তার থেকে কম হবে। ফাইন। এটা কিন্তু দেখো ম্যাচ করছে। কারণ ঝুঁকিটা বেশি থেকে কম হইছে, তাহলে আয়ের হারটাও 18 থেকে কমে 15 হইছে। তাহলে ক, গ ঠিক আছে। এবার আমি ঘ তে আসি। ঘ তে ঝুঁকি বলছে 0। ঝুঁকি 0 মানে কি? ঝুঁকি 0 মানে আ আ গ তে আমার ঝুঁকি ছিল কম। সেটার থেকে আরো কম হইল ঘ তে। তাহলে আমার দেখতে হবে আয়ের হারটা আরো কমে গেছে কিনা। তাহলে আয়ের হারটা কত ছিল? 15। 15 থেকে কমে দেখো হইছে 12। অর্থাৎ একটু রিকল করো, আমি ক, গ এবং ঘ কে একসাথে নিয়ে আসতেছি। ক তে ঝুঁকি ছিল বেশি, গ তে তার থেকে কম, ঘ তে তার থেকে কম। সেজন্য ক এর যে আয়ের হার ছিল 18%, এখান থেকে গ এর আয়ের হারটা কম 15, তার থেকে ঘ এর আয়ের হারটা আরো কম 12। এখন কোয়েশ্চেন হলো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা খ নিয়ে। এখন আমি খ তে যাচ্ছি। খ তে গেলে আগে আমি ঝুঁকিটা দেখি। এই জায়গাটা দেখলেই তোমার কাছে ইজি হয়ে যাবে। ঝুঁকিটা দেখো, এটা কি ক এর চেয়ে বেশি না কম? ক তে ছিল বেশি, খ তে ছিল মধ্যম। তার মানে খ এর ঝুঁকিটা ক এর থেকে কম। ফাইন। তাহলে আমি জানি ঝুঁকি কম হলে আয়ের হার কম হবে। তাহলে ক তে আয়ের হার কত ছিল? 18। খ তে আয়ের হার কত? 10। তাহলে 18 থেকে 10%। তাহলে এইভাবে যদি তুমি বিবেচনা করো, তাহলে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, মুনাফা ও ঝুঁকি নীতিটা সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ ঝুঁকিটা বেশি থেকে কমে গেছে, আয়ের হারটাও বেশি থেকে কমে গেছে। কিন্তু এখানে তো শুধু ক এর সাথে কম্পেয়ার করতে বলা হয়নি, ৪ টা কোম্পানির সাথে। তাহলে আমি ক এর পাশাপাশি গ এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো। ক এর সাথে খ টা ম্যাচ করছে। এখন আমি দেখি খ থেকে গ এর অবস্থা কি? খ থেকে গ এর ঝুঁকিটা কম। তাহলে হিসাবে
খ থেকে গ এর আয়ের হারটাও কম হওয়ার কথা, কিন্তু দেখো খ থেকে গ এর আয়ের হারটা বেশি। তার মানে আমি যদি শুরু থেকে আসি, আমার ক এর থেকে গ এর ঝুঁকি কম ছিল, গ এর থেকে ঘ এর ঝুঁকি কম ছিল, যার জন্য ক এর থেকে গ এর আয়ের হার কম ছিল, গ থেকে ঘ এর আয়ের হার কম ছিল। সেই অনুযায়ী গ থেকে যদি খ এর ঝুঁকিটা একটু বেশি হয়, আমাদের লজিক অনুযায়ী গ এর আয়ের হার থেকে খ এর আয়ের হারটা বেশি হওয়ার দরকার ছিল। অর্থাৎ এটা হবে কত? 18 থেকে কম, 15 থেকে বেশি। এরকম মধ্যবর্তী একটা জায়গায় থাকা উচিত ছিল। এটা 16% হইতে পারত, এটা 17% হইতে পারত, বাট এই আয়ের হারটা ক এর থেকে কম, কিন্তু গ এর থেকে বেশি না হয়ে গ এর থেকেও কম হয়েছে। তার মানে আমি বলতে পারি যে খতে যে মুনাফা ও ঝুঁকি নীতিটা সমর্থন করার কথা ছিল, সেই নীতিটাকে সমর্থন করেনি। তাহলে আমি আমার কোয়েশ্চেনে চলে আসি, আমি কি বলবো? উদ্দীপকে উল্লিখিত কোম্পানি খ এর প্রদত্ত তথ্য অর্থায়নের মুনাফা ও ঝুঁকি নীতির সাথে সম্পর্কযুক্ত, কিন্তু মুনাফা ও ঝুঁকি নীতিকে সমর্থন করেনি। কারণ মুনাফা ও ঝুঁকি নীতি অনুযায়ী আমরা জানি ঝুঁকি যত বেশি আয়ের হারও তত বেশি। গ এর তুলনায় খতে ঝুঁকির পরিমাণ বেশি থাকার পরও গ এর তুলনায় খতে মুনাফার হার বেশি ছিল না। সুতরাং আমরা বলতে পারি মুনাফা ও ঝুঁকি নীতি সমর্থন করেনি। আমরা আনসারটা দেখি। এই যে দেখো বলা হয়েছে মুনাফা ও ঝুঁকি নীতি এবং এটাকে সমর্থন করে না। ফাইন। এবার আমরা ৩ নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ৩ নাম্বার কোয়েশ্চেন বলছে নিচে দুটি কোম্পানির তথ্য প্রদান করা হলো। আচ্ছা, আমি আগে উদ্দীপক বাদ দিয়ে কোয়েশ্চেনে যাচ্ছি। উদ্দীপকে উল্লিখিত স্টার কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অর্জন করেছে? ফাইন, আমি আমার ক্লু পেয়ে গেছি, অর্থায়নের লক্ষ্য। তাহলে অর্থায়নের লক্ষ্য দুইটা, একটা মুনাফা সর্বোচ্চকরণ, একটা সম্পদ সর্বাধিকরণ। এখন খেয়াল করো, এখানে কি বলছে যে কোনটা চূড়ান্ত লক্ষ্য অর্জন করছে? না, এখানে জানতে চাইছে জাস্ট কোন লক্ষ্যটা অর্জন করছে। তাহলে আমি এবার একটু উদ্দীপকটা পড়ে দেখি। যেহেতু স্টার বলছে, আমার এখানে দুইটা কোম্পানি আছে, স্টার আর তাজ। আমি তাজে যাচ্ছি না, আমি শুধু স্টারে চলে যাচ্ছি। তাহলে আমি ইনফরমেশন গুলা দেখি। শেয়ার প্রতি লিখিত মূল্য 100 টাকা, শেয়ার প্রতি আয়, শেয়ারের বাজার মূল্য। এখন একটু আমি আমার আগের সেকেন্ড লেকচারে চলে যাচ্ছি। সেখানে আমরা বলছিলাম মুনাফা সর্বোচ্চকরণের নির্ণায়ক হলো শেয়ার প্রতি আয়, সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক হলো শেয়ারের বাজার মূল্য। সুতরাং যদি আমার শেয়ার প্রতি আয় বৃদ্ধি পায়, তাহলে আমি বলবো মুনাফা সর্বোচ্চকরণ হয়েছে। যদি আমার শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পায়, তাহলে আমি বলবো সম্পদ সর্বাধিকরণ হয়েছে। তাহলে আমরা এবার ইনফরমেশনে চলে যাই। দেখো 2016 সালে শেয়ার প্রতি আয় ছিল 40, 2017 সালে হয়েছে 50। তাহলে শেয়ার প্রতি আয় কি বাড়ছে না কমছে? 16তে ছিল 40, 17তে হয়েছে 50, সুতরাং শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাইছে। এটা দেখেই যে তুমি ডিসিশন নিয়ে নিবা না, তুমি আগে শেয়ারের বাজার মূল্যটা একটু দেখে নাও। যদিও ডিসিশন আমাদের অলরেডি মাথায় চলে আসছে, শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাইছে, সুতরাং মুনাফা সর্বোচ্চকরণ। বাট তারপর আমরা একটু মিলায় দেখতেছি। শেয়ারের বাজার মূল্য ছিল কত? 200, 17 সালেও 200। তার মানে শেয়ারের বাজার মূল্যটা সেমই আছে। অর্থাৎ শেয়ারের বাজার মূল্যটা বাড়েও নাই, কমেও নাই। বাট শেয়ার প্রতি আয়টা আমার বেড়ে গেছে। সো যেহেতু শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাইছে, সুতরাং আমি বলতে পারি অর্থায়নের মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যটি অর্জন করেছে। দেখো আনসারে বলা হয়েছে মুনাফা সর্বোচ্চকরণ। ওকে, ফাইন। এখন আমরা ঘতে চলে আসি। উদ্দীপকে উল্লিখিত তাজ কোম্পানি অর্থায়নের মূল লক্ষ্য অর্জন করেছে কি? আচ্ছা, তাহলে এখানে দেখো লক্ষ্য রিলেটেড কোয়েশ্চেন আমি বুঝে গেছি, বাট আরো স্পেসিফিক করে দিছে যে আমি মূল লক্ষ্য অর্জন করতে পারছি কিনা, এবং কার কথা বলছে? তাজ কোম্পানির। তাহলে আমার স্টার কোম্পানি এখানে দেখার দরকার নাই, একটা দিকে আমি বেঁচে গেলাম। 2 নাম্বার, মূল লক্ষ্য অর্জন করেছে কি জানতে চাইছে। তাহলে আমি দেখব অর্থায়নের মূল লক্ষ্য কি? সম্পদ সর্বাধিকরণ। সুতরাং আমার মাথায় কাজ করবে, আমি সরাসরি যদি দেখি শেয়ারের বাজার মূল্যটা, মূল লক্ষ্য অর্জন করা মানে কি? সম্পদ সর্বাধিকরণ করা। আর সম্পদ সর্বাধিকরণ তখনই হবে যখন শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাবে। তাহলে আমি সরাসরি যদি তাজ কোম্পানির শেয়ারের বাজার মূল্যটা মিলায় ফেলি, তাহলে কিন্তু আমার জন্য ডিসিশন নিতে ইজি হবে। ওকে, দেখো শেয়ারের বাজার মূল্য ছিল 2200 টাকা, আমি 2260 টাকা 2016 সালে। আমি জাস্ট সিম্পলিসিটির জন্য 2200 বলতেছি। 2017 সালে এটা হয়ে গেছে 2550 বা 2500 ধরো। তাহলে 16 সালে ছিল 2200, 17 সালে হয়েছে 2500।
জাস্ট নরমাল সেন্সে চিন্তা করো, আমার ২,২০০ থেকে ২,৫০০, তার মানে অ্যামাউন্টটা বেড়ে গেছে। তারপরেও আমরা ক্রস চেক করার জন্য একটু শেয়ার প্রতি আয়টা দেখি। ইট রিমেইনস সেম, অর্থাৎ এটা আগেও ১০০ ছিল, এখনো ১০০। সো এটা নিয়ে আর আমার হেডেকের কিছু নাই। তাহলে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাইছে। আমরা জানি শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়া মানে সম্পদ সর্বাধিকরণ হওয়া। তাহলে আর সম্পদ সর্বাধিকরণ হলো ফার্মের মূল লক্ষ্য। তাহলে এখানে কোয়েশ্চেনটা বলছিল যে মূল লক্ষ্য অর্জন করতে পারছে কিনা। তাহলে আমার আনসারটা হবে হ্যাঁ, মূল লক্ষ্য অর্জন করতে পারছে, কারণ শেয়ারের বাজার মূল্য ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বৃদ্ধি পেয়েছে। আনসারটা দেখো, হ্যাঁ, মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে, কারণ মূল লক্ষ্যটা হলো সম্পদ সর্বাধিকরণ। নেক্সট কোয়েশ্চেন, এইচএমজি লিমিটেড চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত, আমি ভুলে উদ্দীপক পড়া শুরু করছি, আমি গতে চলে যাই। উদ্দীপকে উল্লিখিত এইচএমজি লিমিটেডের মূলধন সংগ্রহ অর্থায়নের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? তাহলে আমার মাথায় ক্যাচ করে ফেললে, আমি কার্যাবলী রিলেটেড কিছু পাইলে আমি ওখানে আটকায় যাব। এবার আমি উদ্দীপক পড়ি। এইচএমজি লিমিটেড চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত কেমিক্যাল এবং উৎপাদিত বর্জ্যসমূহ বুড়িগঙ্গায় গিয়ে মিশে। প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তাদের ২৫ লক্ষ টাকা প্রয়োজন। এই এতক্ষণ আমি যা পড়েছি, এখানে আমি কোনো ইনফরমেশন পাইনি, আমি এখানে পেলাম। আমার ২৫ লক্ষ টাকা প্রয়োজন। তাহলে এখন পর্যন্ত যদি আমি চিন্তা করি, তাহলে এটা অর্থায়নের বিনিয়োগ কার্যাবলী। বাট আমার আরেকটু পরে দেখি আরো কোনো ইনফরমেশন আছে কিনা। প্রতিষ্ঠানটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ লক্ষ টাকা এবং ব্যাংক থেকে অবশিষ্ট টাকা ঋণ গ্রহণের চিন্তাভাবনা করল। আমি গত সেকেন্ড লেকচারে যখন অর্থায়নের কার্যাবলী পড়িয়েছিলাম, এর মধ্যে যখন বিনিয়োগ আর অর্থসংস্থান ছিল, আমি বলছিলাম এভাবে মাথায় রাখবা, আমার কি দরকার, কত টাকার দরকার, এ জায়গায় যদি কোয়েশ্চেন থেমে যায় তাহলে এটা বিনিয়োগ। এরপরে যদি আবার একটু লেজ লাগিয়ে দেয় যে এই টাকাটা কোন জায়গা থেকে সংগ্রহ করবে, তাহলে অর্থসংস্থান। এখন এখানে আমার দরকার ২৫ লক্ষ, এখানে কিন্তু থামেনি। তারপরে বলছে এই টাকাটা জোগাড় করবে শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ লাখ, ব্যাংক থেকে বাকি ১৫ লাখ। তার মানে আমি টাকাটা কোথা থেকে সংগ্রহ করতেছি এটা বলা হয়েছে। সুতরাং এটা অর্থায়নের কোন কার্যাবলী? ফার্স্টে হইল তহবিল সংগ্রহ, দেন হইল অর্থসংস্থান। দেখো আমাদের আনসারে আমি সরাসরি লিখে দিচ্ছি অর্থসংস্থান। যেহেতু আমি প্রথম ১ নম্বর কোয়েশ্চেন এটা ডিটেইল আলোচনা করছি, এইজন্য এখানে আর আমি তহবিল সংগ্রহ কথাটা লিখি নাই। বাট আমি আমি এক্সপেক্ট করব যে তোমরা এক্সাম হলে একটু ডিটেইল লিখবা যে এটা তহবিল সংগ্রহ কার্যাবলীর অন্তর্ভুক্ত। তহবিল সংগ্রহের মধ্যে এটা অর্থসংস্থান কাজের অন্তর্ভুক্ত। এবার ভতে আসি। উদ্দীপকে উল্লেখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত? দেখো এই জায়গাটা একটু একটু আই মিন তোমার কাছে একটু নতুন লাগতে পারে যে ধারণা আবার কি জিনিস। আচ্ছা, আমরা কার্যাবলী শিখছি, নীতি শিখছি, সিদ্ধান্ত শিখছি, ধারণা। এখন তাহলে আমি ধরে নিলাম যে হলে ফর দ্য ফার্স্ট টাইম এই কোয়েশ্চেনটা তোমার মাথায় আসছে যে ধারণার সাথে, মানে তুমি হলে প্রথম এই কোয়েশ্চেনটা দেখতে পেলা, ধারণা। ধারণা কি? ওকে ফাইন। এক্ষেত্রে আমি উদ্দীপক পড়লেই গেস করতে পারবো যে কি বলা হয়েছে। দেখো আমার যে পরবর্তী অংশটা ২৫ লক্ষ টাকা প্রয়োজন, এটা কোথা থেকে সংগ্রহ করবে, এটার আনসার কিন্তু আমি অলরেডি গতে দিয়ে দিছি। তাহলে আমি এবার আগের অংশটা পড়ে দেখি। আমি আরেকবার পড়তেছি বুঝার জন্য। এইচএমজি লিমিটেড চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। আচ্ছা, কোনো ইনফরমেশন নাই এখানে। চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত কেমিক্যাল এবং উৎপাদিত বর্জ্য বুড়িগঙ্গায় গিয়ে মিশে। আমি একটা ইনফরমেশন পেলাম যে ওরা লেদার প্রসেস করে, আই মিন চামড়া প্রক্রিয়াজাত করে। এই প্রক্রিয়াজাতের যে ওয়েস্টেজ গুলা আছে এগুলা বুড়িগঙ্গায় গিয়ে মিশে। তাহলে বুড়িগঙ্গায় গিয়ে মিশা মানে কি? পানিটাকে দূষিত করতেছে। ওকে, এবার আমি দেখি কি লেখা আছে। প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। আচ্ছা, কার কথা চিন্তা করে? নদীর পানি, মাটি ও পরিবেশের কথা চিন্তা করে। আমি দেখো তো, সামাজিক দায়বদ্ধতা বলতে আমরা একটা জিনিস পড়াইছিলাম। সেখানে আমি কি বলছিলাম? ব্যবসার উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের বাইরে যদি ব্যবসা কারো জন্য কোনো ভালো কিছু করে, তাইলে সেটাকে বলা হয় সামাজিক দায়বদ্ধতা। এখন সে তো চামড়া প্রক্রিয়াজাত করে, এটা বুড়িগঙ্গায় গিয়ে মিশে, তাহলে সে বলতে পারে আমার এটা নিয়ে তো কেয়ার করার কিছু নাই।
কারণ আমার ব্যবসা হইলেই হয়। বাট সে কি করছে? পরিবেশের কথা চিন্তা করে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিছে। তার মানে সে মুনাফা অর্জনের পাশাপাশি কোন কিছুর ভালোর জন্য সে কোন সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমরা বলতে পারি এটা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা ধারণার সাথে সম্পর্কযুক্ত। দেখো আমাদের আনসারটা বলা আছে সামাজিক দায়বদ্ধতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্কয়ার গ্রুপ বাংলাদেশে একটি সুপ্রতিষ্ঠিত আই এম সো সরি আমি বারবারই উদ্দীপক পড়ি। গতে দেখো কি বলা হয়েছে? উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে? ফাইন। এখন আমি খুঁজে দেখি কোন নীতি আছে। আম স্কয়ার গ্রুপ বাংলাদেশে একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি। তারা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করছে। কোম্পানিটি ঔষধ, হসপিটাল, ভোগ্যপণ্য, কসমেটিক্স ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা প্রসার করেছে। আচ্ছা, আমি এই জায়গায় আটকে যাচ্ছি কেন? হয়তোবা আ তোমার কাছে জিনিসটা ১ম এ একটু মনে হইতে পারে যে স্যার স্পেসিফিক্যালি এই জায়গায় কেন থামলো? দেখো আমি ট্রিকটা শিখায় দিচ্ছি। আ স্কয়ার গ্রুপ দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে। এখানে কোনো ইনফরমেশন নাই। বাট কোম্পানিটি দেখো কয়টা জায়গায় ব্যবসা করতেছে। ঔষধ, হসপিটাল, ভোগ্যপণ্য, কসমেটিক্স। জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো কোম্পানি কি একটা জায়গায় ব্যবসা করতেছে না অনেকগুলা জায়গায়? আমি দেখতে পারতেছি এখানে একের অধিক জায়গায় আছে। তো আমি পোর্টফোলিওর থিমটাই কি জানি যে একের অধিক জায়গায় বিনিয়োগ করা মানি বা একের অধিক জায়গায় আমি কি বলছিলাম? একের অধিক শেয়ার হইতে পারে, একের অধিক প্রকল্প হইতে পারে, একের অধিক ব্যবসা হইতে পারে। মানে একের অধিক কোন জায়গায় থাকা মানেই পোর্টফোলিও। সো এখানে যেহেতু কয়েকটা সেক্টরের কথা বলা হইছে, বাস আলহামদুলিল্লাহ আমার এত প্যারা নেয়ার দরকার নেই। আমি জাস্ট ডিরেক্টলি আনসার দিয়ে দিব যে এটা অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। দেখি আনসারে কি বলা হইছে? আনসারে বলা হইছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। ওকে। এবার ঘতে বলছে উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি তার মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে কিনা এক্সপ্লেইন করো। তাহলে অর্থায়নের মূল লক্ষ্য কি? অর্থায়নের মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা, সম্পদ সর্বাধিকরণের নির্ণায়ক কি? শেয়ারের বাজার মূল্য। তাহলে আমার দেখতে হবে কোয়েশ্চেনে কোন জায়গায় এরকম কিছু আছে কিনা যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কোম্পানির শেয়ারের বাজার মূল্যটা বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পায় তাহলে আমি বলব অর্জন করতে পারছে। যদি বৃদ্ধি না পায় তাহলে বলব সরি টু সে অর্জন করতে পারে নাই। তাহলে এখন পড়ে দেখি কি আছে। প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা বাজারে অনেক বেশি এবং প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পেরেছে। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট। কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পেরেছে। তার মানে মুনাফা সর্বোচ্চকরণ হইছে। এখনো সম্পদ নিয়ে কিছু বলে নাই। ফলস্বরূপ শেয়ার বাজারে এই কোম্পানির শেয়ারের দাম অভিহিত মূল্য থেকে অনেক বেশি। ফাইন। শেয়ারের দামটা অভিহিত মূল্য থেকে অনেক বেশি। আচ্ছা, অভিহিত মূল্য কি? আমি এটা পরবর্তীতে আলোচনা করব। আই মিন যখন আমরা চ্যাপ্টার 6 এ যাব। বাট জাস্ট আমি বলি শেয়ারের অভিহিত মূল্য মানে শেয়ারের গায়ে একটা ভ্যালু লেখা থাকে। ওইটাকে বলা হয় অভিহিত মূল্য। জাস্ট ফর ইওর ইজি আন্ডারস্ট্যান্ডিং শুধু মনে রাখো যে শেয়ারের যে বেসিক ভ্যালুটা এটাকে বলা হয় অভিহিত মূল্য। তাহলে শেয়ারের দামটা তার বেসিক ভ্যালু থেকে বেশি। তার মানে আমি বলতে পারি শেয়ারের ভ্যালুটা বাজারে বেড়ে গেছে। তাহলে আমরা জানি শেয়ারের দাম যদি বা শেয়ারের মূল্য যদি বাড়ে তাহলে বলা হয় সম্পদ সর্বাধিকরণ হয়েছে। তাহলে যেহেতু মূল্যটা বেড়ে গেছে সুতরাং আমি বলতে পারি সম্পদ সর্বাধিকরণ হইছে। আর সম্পদ সর্বাধিকরণ যেহেতু মূল লক্ষ্য তার মানে মূল লক্ষ্য অর্জন করতে পারছে। তাহলে আমরা আনসারটা দেখি কি বলা হয়েছে পেরেছে কারণ শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন নাই। দ্যাটস ইট। আই থিংক যে কয়টা কোয়েশ্চেন এখানে আলোচনা করা হয়েছে এই কোয়েশ্চেন গুলা পড়লে মোটামুটি হোল চ্যাপ্টারের একটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। তারপরে যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে। আমি সলভ করে দেব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, মোস্ট ইম্পোর্টেন্টলি সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।